প্রিয় দর্শক বন্ধুরা, আড্ডা জোনের পিয়ালিতে আপনাদের সবাইকে স্বাগত। হেলথ ওয়েল বিভাগের দ্বিতীয় পর্বে আজ আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে। কারণ আমরা সকলেই জানি ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বজুড়ে, আর তার জেরে আমাদের দেশ, আমাদের রাজ্যেও ভয়াবহ পরিস্থিতি। চিকিৎসার জন্য বেড পাওয়া যাচ্ছে না, প্রয়োজনের তুলনায় অক্সিজেন অনেক কম, ঠিকমতো অক্সিজেনও পাওয়া যাচ্ছে না চিকিৎসার জন্য। আর এই পরিস্থিতিতে আমরা কিভাবে করোনা সংক্রমণ দ্রুত ঠেকাতে পারি এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কমলেশ সরকার। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। ডাক্তারবাবু, গত বছর এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন কিভাবে করোনার কমিউনিটি ট্রান্সমিশন দ্রুত কমানো যায়। আর দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা সম্পূর্ণ সাক্ষাৎকারটি পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্কে। তো ডাক্তারবাবু, আজকে আমাদের এই আলোচনার মূল পর্বে প্রবেশের আগে একটু কমিউনিটি ট্রান্সমিশন যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করেছিলেন, যে কিভাবে ধরুন একটা জায়গায় যদি 100 জন করোনার সংক্রমণ হয়, সেখানে তো আপনার আলোচনায় উঠে এসেছিল যে তার মধ্যে হয়তো 10% খুবই সাংঘাতিক, সেটা থেকেই করোনাটা দ্রুত ছড়িয়ে যাবে অন্যদের মধ্যে। তো এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে আগে বলেন। আমি আগের ইন্টারভিউটাতে বলেছিলাম যে ভাইরাল লোড হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের কমিউনিটি ট্রান্সমিশনকে হেল্প করে বা ফেসিলিটেট করে। অর্থাৎ যে লোকটা সংক্রামিত হয়েছে তার সিমটম যদি মাইল্ডও হয়, তার ভাইরাল লোড যদি হাই হয়, তাহলে সে আরও 5টা লোককে সংক্রামিত করবে। কারণ তার কথার মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে, মুখ থেকে যে বাতাস বেরোবে, নাক থেকে যে বাতাসটা বেরোয়, হাঁচি কাশি তো দূর, এমনি কথা বলার সময় যে বাতাস বেরোয়, ভাইরাল লোড হাই হলে পরে কিন্তু সেখান থেকে ভাইরাসটা বাতাসের মধ্যে ছড়ায়। এবং এখন তো আমরা জানি, ল্যান্সেট পত্রিকা, গবেষণামূলক পত্রিকা বলেও দিয়েছে যে এটা প্রিডমিনেন্টলি বায়ুবাহিত রোগ। সুতরাং ভাইরাল লোড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ট্রান্সমিশন। আজকের দিনে আমরা যাকে সুপার স্প্রেডার বলতে বুঝি, সুপার স্প্রেডার বেসিক্যালি আমরা আমাদের কাজের মধ্যে যেটা পাওয়া গেছিলো, আহমেদাবাদে যেটা করেছিলাম, সেটা হচ্ছে ভাইরাল লোড যদি হাই হয়, যেটা সিটি ভ্যালু দিয়ে বোঝা যায়। সিটি ভ্যালু বা সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু যখন আরটিপিসিআর করে, সেটা মেশিন থেকে একটা ভ্যালু বেরোয়, সেটাকে সিটি ভ্যালু বলে। অর্থাৎ ওই ভাইরাসের মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা আছে, টেস্টের স্যাম্পলের মধ্যে যে ভাইরাসটা আছে, তার জেনেটিক মেটেরিয়ালটা বারবার করে অ্যাম্প্লিফাই করতে, কতবার করে অ্যাম্প্লিফাই করে, কতগুলো সাইকেল লাগে, সেটা হচ্ছে বেসিক্যালি সাইকেল থ্রেশহোল্ড। যার ভাইরাল লোড হাই হয় তাকে অল্পবার অ্যাম্প্লিফাই করতে হয়, অর্থাৎ ভাইরাল লোডটা লো হয়, তার সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু লো হয়। সুতরাং সিটি ভ্যালু লো হলে পরে তার ভাইরাল লোড হাই, সিটি ভ্যালু যদি হাই হয় তার মানে তার ভাইরাল লোড লো। আমরা আগের কাজটাতে দেখিয়েছিলাম যে ভাইরাল লোড যখন হাই হয়, অর্থাৎ সিটি ভ্যালু যখন লো হয়, সেটা 8 টাইমস 8 গুণ বেশি করে ট্রান্সমিট করে যার ভাইরাল লোড লো বা সিটি ভ্যালু হাই। সম্প্রতি দেখা গেছে যে আমেরিকার ইউনিভার্সিটি অফ হার্ভার্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এভিয়েশন মেডিসিন, হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের ডিপার্টমেন্ট অফ এভিয়েশন মেডিসিন, ওনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে এয়ারক্রাফটে বা এরোপ্লেনে যাতায়াতকালীন করোনা ইনফেকশন কীভাবে কন্ট্রোল করা যায়। ওনারা ওখানকার সায়েন্টিস্ট এবং ফ্যাকাল্টি মিলে একটা গবেষণা করেছেন, তাতে অনেকগুলো পেপার, অনেক রিসার্চ ওয়ার্কগুলো তারা রিভিউ করেছেন, দেখেছেন, এবং সেখানে আমাদের এই কাজটাকেও কিন্তু রিভিউ করা হয়েছে, আমাদের কাজটাকে রিকগনাইজ করা হয়েছে, ওনারা আমাদের কাজটাকে কোট করেছেন, এবং সেখানে পরিষ্কার করে লেখা আছে যে সিটি ভ্যালু সুপার স্প্রেডারকে ইন্ডিকেট করে। সুতরাং এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয় যে আমাদের কাজটাকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। ডাক্তারবাবু, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন,
ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই করোনা সংক্রমণকে দ্রুত ঠেকানো সম্ভব? আজকের দিনে বেডের এই যে এত ক্রাইসিস, এখন হাসপাতালে গেলে বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, একটা প্রাকৃতিক বিপর্যয় তো নয়, এটা বিপর্যয় বলতে হয়, জাতীয় বিপর্যয়। সুতরাং এই অবস্থাতে আমরা বাধ্য হব ঘরে, যেখানে মাইল্ড পেশেন্টের সিমটম অতটা নেই বা ইভেন মডারেট পেশেন্ট, এগুলোকে আমরা বাধ্য হব ঘরে রাখতে। সুতরাং তার যদি ভাইরাল লোড হাই হয় তাহলে পরে কিন্তু তার থেকে বাড়ির অন্য লোকেদের মধ্যে ইনফেকশনটা কিন্তু স্প্রেড করার একটা সম্ভাবনা আছে। কারণ যেহেতু এটা বাতাসে ছড়ায়, সুতরাং পাশের ঘরে থাকলেও আপনি নর্মাল প্রিকশন নিলেও কিন্তু মানে যাই হোক ছড়ানোর একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনি যদি সামান্য একটা, আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটুকু আমাদের মনে হয় সেটা আমি বলছি, সেটা যদি আপনারা করেন, চেষ্টা করে দেখেন, তাহলে পরে আমার ধারণা ওই বাড়ির মধ্যেও কিন্তু ইনফেকশনটা কন্ট্রোল করতে পারবেন। সেটা আমরা জানি যে আয়োডিন হচ্ছে বেস্ট অ্যান্টিসেপটিক সলিউশন। কারণ আমরা যখন আমরা 3rd ইয়ার 4th ইয়ারে পড়াশুনো করছিলাম তখন থেকে আমরা জানি আয়োডিনের প্রপার্টি আছে যেটা ভাইরাসকে মারতে পারে, আয়োডিনের প্রপার্টি আছে যেটা ফাঙ্গাসকে মারতে পারে, আয়োডিনের প্রপার্টি আছে যেটা ব্যাকটেরিয়াকে মারতে পারে। সুতরাং এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিসেপটিক বলে বলা হয়। এখন সর্দি কাশি হলে ডাক্তাররা হামেশাই আমাদেরকে আয়োডিন মাউথ ওয়াশ করতে বলেন, বা দাঁতের ডাক্তার দাঁত তোলার পরে বা হলে আয়োডিন মাউথ ওয়াশ করতে বলেন। সুতরাং আয়োডিন আমাদের এমনি প্রচলিত, সুতরাং আয়োডিনের সেরকমভাবে বিরাট ভাবনা চিন্তার কিছু নেই। সুতরাং যারা বাড়িতে, যদি আমাদের তর্কের খাতিরে বা সেফ সাইডে থাকার জন্য আমি ধরে নিচ্ছি সমস্ত পেশেন্টেরই এই মুহূর্তে হাই ভাইরাল লোড, এবং আপনি প্রতিদিন যদি বাড়ির অন্যান্য লোকজন যারা একই সাথে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন, তারা যদি যে মাউথ ওয়াশ পাওয়া যায় বাজারে আয়োডিন মাউথ ওয়াশ, সেটাকে 1:1 ডাইলুশন করে যদি স্প্রের মাধ্যমে, একটা ছোট স্প্রেয়ার বটলের মধ্যে নিয়ে সেটাকে যদি মুখের মধ্যে 2-3 এরকম চিত হয়ে শুয়ে স্প্রে করেন, যাতে একদম পোস্টেরিয়র ওয়াল, একদম গলার একদম পেছনের দেয়ালটাকে পুরোটা ভিজিয়ে দিতে পারে। এবং নাকের মধ্যে যদি ডান নাকে একবার দুটো স্প্রে করলেন, স্প্রে করে ডান দিকে কাত হয়ে আপনি শুলেন, 3 মিনিট শোবেন, 3-4 মিনিট শুলে ডান দিকের ওয়ালটাকে পুরোটা ভিজিয়ে দিল। তারপরে আবার বাঁ দিকের নাকের মধ্যে 2বার স্প্রে করবেন, 3বার স্প্রে করবেন, বাঁ দিকে কাত হয়ে শোবেন, শুলে পরে তারপরে চিত হয়ে শোবেন। সুতরাং এই যে দুটো নাকের মধ্যে দিয়ে সোজা ভেতরে চলে যাবে, মুখের মধ্যে দিয়ে ভেতরে চলে যাবে, এটাকে পুরো পেছনের ওয়ালটাকে পুরো ওয়াশ করবে। আপনারা হয়তো জানেন, যাদের স্যাম্পল নেওয়া হয় আরটিপিসিআরের জন্য, সোয়াবটা নিয়ে নাকের ভেতর দিয়ে একদম ডিপের ওয়ালের মধ্যে দিয়ে টাচ করিয়ে নেয়, মুখের মধ্যে দিয়ে যখন সোয়াবটা নেওয়া হয় একদম মুখের ভেতরের ডিপ পার্টটাকে টাচ করা হয়। সুতরাং এই যে ওরোফ্যারিঞ্জিয়াল বা মুখের ভেতরে এবং নেজোফ্যারিঞ্জিয়াল বা নাকের পেছনের ওয়াল, ওখানটা ভাইরাসটা কিন্তু প্রথম কয়েকটা দিন বাসা বাঁধে। যাকে ইনফেকশন করে প্রথম 4-5 দিন 5-7 দিন কিন্তু ভাইরাসটা ওখানে থাকে, যার ফলে তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে বা নাক মুখ দিয়ে কথা বললে ভাইরাসটা ছড়াতে থাকে। সুতরাং আমি যদি প্রতিদিন রাত্রিবেলা অন্তত দিনে একবার করে যদি এটাকে ওই বিটাডিন আয়োডিন ওয়াশ করে আমি যদি স্প্রে করে দিলে পরে কিন্তু আমার ওটাকে ভাইরাসটাকে মারতে ওরা সক্ষম হবে, এবং এটাতে কিন্তু ট্রান্সমিশনটা অনেকটা কমিয়ে দেবে। সুতরাং এটা আপনারা করুন। যারা স্বাস্থ্যকর্মী তারাও কি এই পদ্ধতির সাহায্য নিয়ে উপকৃত হতে পারেন? যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছেন, যারা হসপিটালে কোভিড ডিউটি দিচ্ছেন, সেটা সুইপার হতে পারে, নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, তারাও যদি প্রতিদিন রাত্রিবেলা বাড়ি গিয়ে শোবার আগে একবার করে এটা প্র্যাকটিস করেন, আমার ধারণা শোবার আগে যদি নাও হয়, অন্তত হসপিটাল থেকে যাবার আগে একবার করে এটাকে স্যানিটাইজ করা, ফ্যারিঞ্জিয়াল স্যানিটেশন টাইপের যদি আমরা একটা নাম দিই, সেটা যদি করেন তাহলে হয়তো আমার মনে হয় তাদের কিন্তু ইনফেকশন কন্ট্রোলটা অনেকটা বেটার হবে, ইনফেকশনটা অনেকটা কম হবে। এই আয়োডিন মাউথ ওয়াশ বা আয়োডিন সলিউশন ঠিক কতটা পরিমাণে নিতে হবে? এই টেকনিকটাকে বলতে চাই, এই যে আয়োডিন মাউথ ওয়াশ যেটা পাওয়া যায় 2% আয়োডিন, এটাকে আইডিয়ালি 1:1 সলিউশন করে স্প্রে করবেন মুখে। আমি পার্সোনালি করে দেখেছি 1:1 যখন আমি ডাইলুশন করি মুখে স্প্রে করলে কিন্তু
মুখে খুব একটা অসুবিধা হয় না, জ্বালাটা করে না বা ইরিটেশন করে না, কিন্তু এটা নাকে নিলে কারুর কিন্তু এটা ইরিটেশন একটু করতে পারে। সমস্যাটা হচ্ছে আমি যদি কনসেন্ট্রেশনটাকে বেশি ডাইলুট করে দিই, অর্থাৎ অনেকে কি করে হাফ গ্লাস জল বা 1 গ্লাস জলে 2 চামচ দিল, তাতে কিন্তু আয়োডিনটা অনেকটা ডাইলুটেড হয়ে যাবে। যখন এটা ডাইলুটেড হয়ে যাবে তখন কিন্তু ওটা হয়তো ভাইরাসকে পুরোপুরি মারতে সক্ষম হবে না, সুতরাং আমার উদ্দেশ্যটা বৃথা গেল। সেই জন্য খুব বেশি ডাইলুট করবেন না, এটা 1:1 ডাইলুশন রাখবেন। পার্টিকুলারলি ফর ওরালে তো কোনো অসুবিধা হয় না, আমি নিজে এটা করে বাড়িতে দেখেছি। এখন নাকের ক্ষেত্রে অসুবিধা হলে 1:2 ডাইলুশন করবেন, সেখানে 2 ভাগ জল 1 ভাগ এই আয়োডিন মাউথ ওয়াশটা এটা দেবেন। ছোট্ট একটা স্প্রেয়ার বটলে নেবেন। আমি স্প্রেয়ার বটল এই জন্য বলছি, স্প্রে যখন ওই সেন্টের স্প্রে শেষে যেমন আসে না, সেটা এক নাগারে ছোট ছোট ফাইন এরোজল হয়ে স্প্রে হয়, সেটা করলে পরে নাকের ভেতরের ওয়ালটা, আমার নাকের ভেতরের পুরো ওয়ালটাকে ধুয়ে দিতে হবে। সুতরাং নাকের ভেতরের ওয়ালটা বেটার স্প্রেয়ার দিলে পরে বেটার হবে। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে নাকের ড্রপের মতো ড্রপ দিলে হবে কিনা। ড্রপ দিলে কিন্তু ইউনিফর্মলি সমস্ত জায়গাটাতে হয় না, কিন্তু যদি আপনার কোনো উপায় না থাকে তাহলে ড্রপই দেবেন, আর কি করা যাবে। কিন্তু দিয়ে ওই 4 ড্রপ দিয়ে ডান দিকের নাকে দিলে ডান কাতে 3 মিনিট শুয়ে থাকবেন, 4 মিনিট, তারপরে বাঁদিকে নাকে দিয়ে বাঁদিকে শুয়ে থাকবেন। কিন্তু স্প্রেয়ার হলে ভালো হয়, এটা ইউনিফর্মলি ঠিকভাবে দেয়ালটাকে স্প্রে করতে সক্ষম হবে। আর পরিশেষে আমি জানাই যে এটাতে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। আপনাদের বাজারে প্রচুর ওষুধের কোম্পানি আয়োডিন সলিউশন নিয়ে বসে আছে, সুতরাং আপনি যেটা ইচ্ছে কিনতে পারেন, কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নেই। আপনার যা ইচ্ছে সেটা কিনবেন। আসল কথা হচ্ছে যে এইরকম একটা বিপর্যয় পরিস্থিতি, সেটা মোকাবিলা করতে গেলে আমাদের মাথায় ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু যা মাথায় আসে, আমি এটা বললাম, মানুষ তো কাজ করতে করতে শেখে। এটা কাজ করতে করতে আমার মনে হয়েছে যে এটা তো কেউ এখনও বলেনি, কেউ এখনও প্র্যাকটিস করেনি, কিন্তু এটা প্র্যাকটিস করলে আমার ধারণা এটা কিন্তু ইনফেকশন কন্ট্রোল ফাস্টার হবে। এবং এই টাইপের একটা পলিসি হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সরকার বা লোকাল হেলথ অথরিটি বা ন্যাশনাল হেলথ অথরিটি এটা হয়তো গ্রহণ করবেন। ডাক্তারবাবু, এতক্ষণ যে আপনি ঘরোয়া পদ্ধতিতেই করোনা সংক্রমণ ঠেকানোর উপায় আমাদেরকে বললেন, এই আইডিয়াটা ঠিক কিভাবে আপনার মাথায় এসেছিল? যে এই আইডিয়াটা কোত্থেকে মাথায় এলো, রিসেন্টলি কিছু পত্রপত্রিকা এবং খবরের কাগজ ইয়েতে আমরা একটা দেখছিলাম যে ইসরায়েল একটা ওষুধ আবিষ্কার করেছে, যেটা নাইট্রিক অক্সাইড একটা স্প্রে নাকের মধ্যে দিলে পরে সেটা 95% ভাইরাসকে উইদিন 2 মিনিটস কিল করে। সুতরাং সেটা শোনার পরে বা সেটা জানার পরে প্রথম আমার মনে হলো আমাদের দেশে সেই নাইট্রিক অক্সাইড কেমিক্যালি আমরা যতটা জানি ভেরি আনস্টেবল কম্পাউন্ড, তার নিশ্চয়ই নাইট্রিক অক্সাইডের সাথে অন্য কিছু একটা ফর্মুলেশন ওনারা করেছেন, যেটা এই মুহূর্তে হয়তো ওনারা বলবেন না, কারণ বিজনেস সিক্রেট আছে। ওটাকে ওনারা কমার্শিয়ালি অ্যাভেলেবল করবেন, ট্রায়াল দেবেন, ইট উইল টেক সাম টাইম। কিন্তু আমাদের যেটা জানা ওষুধ আছে, যেরকম আয়োডিন সলিউশন বললাম, এটা অ্যান্টিসেপটিক, আমরা যদি নাকে স্প্রে করি এটাও কিন্তু নাকে ভাইরাস মারার কাজে হেল্প করবে। এবং এই মুহূর্তে বাইরে হাসপাতালে বেডের যে অবস্থা, সেখানে আমাকে ইনফেকশন কন্ট্রোলটাকে করতেই হবে, কারণ আমি একটা রোগী থেকে 2টো রোগী বা 2টো থেকে 4টে রোগী করার মতো অবস্থায় আমরা তো কোনো কালেই নেই, এবং এটা সাইন্টিফিক্যালি করাও উচিত নয়। সুতরাং ইনফেকশন প্রিভেনশনটা এই সময় প্রচণ্ড দরকার। এখন নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর জনসমাগম ঘটছে, তার মধ্যে ভিড়ে অনেকেই যাচ্ছেন যারা মাস্ক ব্যবহার করছেন না। তো এই ভিড়ের মধ্যে থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়, বা সেখানেই বা আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি নিজেদের রক্ষা করতে, এ বিষয়ে যদি আমাদেরকে একটু সচেতন করেন। যেরকম আমরা দেখেছি ইলেকশন র্যালি বা কুম্ভ মেলা বা নববর্ষের যে বাজার, সেখানে একযোগে প্রচুর লোক যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন উদ্দেশ্যে। এরকম যদি কখনো অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল এক্সপোজার হয়, যেখানে আপনি অযাচিতভাবে হয়তো কিছু অ্যাসিম্পটোমেটিক লোকের সাথে ঘুরে ফিরে এসছেন, বাড়িতে গিয়ে সেই রাত্রি পরের রাত্রি পরপর 2-3 রাত্রি যদি আপনি এইভাবে স্প্রে করেন, আমার ধারণা এটা কিন্তু আপনার ইনফেকশনটাকে অনেকটাভাবে কন্ট্রোল করতে সাহায্য করবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখি ভারতবর্ষকে করোনা মুক্ত করতে পারি কিনা। নমস্কার। এরকম নানা স্বাদের অনুষ্ঠান দেখতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আড্ডাজোনেট পিয়ালি ইউটিউব চ্যানেলটি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কিংবা কথা বলতে চাইলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারেন addazonpiali@gmail.com এই ঠিকানায়।
এছাড়াও আমাদের ফলো করতে পারেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটারে।